সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং আবেগগত দিক থেকে দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে এই সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে সাংস্কৃতিক সম্পদ সুরক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের প্রিমিয়াম লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এবং তুরস্কের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দুই দেশের সংস্কৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারক কেবল একটি প্রশাসনিক বা সাংস্কৃতিক চুক্তি নয়, বরং এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। সমঝোতা স্মারকের আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রত্নতত্ত্ব সম্পদ রক্ষা, জাদুঘর ব্যবস্থাপনা, মহাফেজখানার নথি ও গ্রন্থাগার সামগ্রী সংরক্ষণ, ডিজিটালাইজেশন, পুনরুদ্ধার কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে ইউনেস্কোর 1970 সালের কনভেনশনের আলোকে সাংস্কৃতিক সম্পদের অবৈধ আমদানি, রপ্তানি এবং মালিকানা হস্তান্তর প্রতিরোধেও উভয় দেশ সহযোগিতা করবে। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সাংস্কৃতিক সম্পদের তালিকাভুক্তি ও নথিবদ্ধকরণের ক্ষেত্রেও এই সহযোগিতা বিস্তৃত হবে। ফলে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই চুক্তি হঠাৎ করে আসেনি। এটি 1981 সালের সাংস্কৃতিক চুক্তি এবং 2012 সালের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প, প্রেস ও তথ্য, যুব ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা কর্মসূচির ধারাবাহিকতার অংশ। অর্থাৎ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তি বহু আগেই তৈরি হয়েছিল। নতুন এই সমঝোতা সেই ভিত্তিকে আরও সম্প্রসারিত করেছে এবং ভবিষ্যতের জন্য একটি সুসংহত কাঠামো প্রদান করেছে। বিশেষ করে সাংস্কৃতিক কূটনীতির যুগে এ ধরনের সহযোগিতা রাষ্ট্রীয় সম্পর্ককে আরও গভীর করে এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে। বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক কার্যক্রমের দিকে তাকালে দেখা যায়, গত কয়েক মাসে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি আরও দৃশ্যমান করার চেষ্টা করছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য মালয়েশিয়া সফর এবং পরবর্তীতে চীন সফরের পরিকল্পনা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে একটি গতিশীল কূটনৈতিক পরিবেশ তৈরি হয়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। তুরস্কের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দেশটির আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। তুরস্ক মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র। একই সঙ্গে আফ্রিকা, বলকান অঞ্চল, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে তাদের বিস্তৃত যোগাযোগ রয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং অন্যান্য মুসলিম প্রধান দেশের ওপরও তুরস্কের রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব উল্লেখযোগ্য। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগে তুরস্কের সমর্থন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক বিশ্লেষকের মতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের সাফল্যের পেছনেও তুরস্কের সমর্থন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ তুরস্ক সম্পর্কের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল উচ্চ পর্যায়ের সফর বিনিময়। সর্বশেষ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান 2010 সালের 13 ও 14 নভেম্বর ঢাকা সফর করেছিলেন। সেই সফর ছিল বাংলাদেশ তুরস্ক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজনৈতিকভাবে ঘটনাবহুল সেই সময়ের কারণে সফরের কিছু অংশ প্রত্যাশিতভাবে বাস্তবায়িত হয়নি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থেকেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। বর্তমানে বিভিন্ন কূটনৈতিক সূত্রে এমন আভাস পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট এরদোয়ান আবারও
বাংলাদেশ সফর করতে পারেন। যদি এমন সফর বাস্তবায়িত হয় তাহলে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং অর্থনীতি, প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। চীন, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করার প্রচেষ্টা তারই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। একটি রাষ্ট্রের জন্য বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ, কারণ এটি আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। একই সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তাগত সুযোগও বাড়ায়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মত ও ব্যাখ্যা থাকলেও একটি বিষয় স্পষ্ট যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুমাত্রিক যোগাযোগ বর্তমানে প্রায় সব রাষ্ট্রের জন্য একটি বাস্তব প্রয়োজন। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের স্বাধীন ও আত্মমর্যাদা ভিত্তিক পররাষ্ট্রনীতির ধারণা ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে সামনে এসেছে। তাদের মতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ধারার অন্যতম প্রবক্তা ছিলেন। বর্তমান সময়ের কূটনৈতিক সক্রিয়তাকে অনেকে সেই ধারার ধারাবাহিকতা হিসেবেও দেখেন। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই হওয়া উচিত পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। একাংশের মতে অতীতে বিশেষ করে শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার অনেকাংশে দিল্লি কেন্দ্রিক হয়ে পড়েছিল। আবার অন্য বিশ্লেষকদের মতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ফলে এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যাখ্যা বিদ্যমান রয়েছে। তবে বর্তমান বাস্তবতায় বাংলাদেশ একাধিক শক্তির সঙ্গে সমান্তরাল সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এই বিষয়টি তুলনামূলকভাবে স্পষ্ট। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। সীমান্ত, বাণিজ্য, পানি বণ্টন, নিরাপত্তা এবং আঞ্চলিক যোগাযোগের মতো নানা বিষয়ে দুই দেশের পারস্পরিক নির্ভরতা রয়েছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি, অনুপ্রবেশ, অভিবাসন এবং নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে সময় সময় উত্তেজনা দেখা দেয়। এসব ইস্যু রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে উঠলেও দীর্ঘমেয়াদে দুই দেশের জন্য পারস্পরিক সহযোগিতা এবং কূটনৈতিক সংলাপই সবচেয়ে কার্যকর পথ বলে অধিকাংশ পর্যবেক্ষক মনে করেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিসরে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করছেন। জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর দেশটি নতুন কূটনৈতিক উদ্যোগ গ্রহণের সুযোগ পেয়েছে, এমন মূল্যায়ন বিভিন্ন মহলে রয়েছে। তবে কেবল আন্তর্জাতিক সাফল্য অর্জনই যথেষ্ট নয়, তা ধরে রাখার জন্য প্রয়োজন অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় নীতির ধারাবাহিকতা। বিশেষ করে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্যমত থাকলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও শক্তিশালী হয়। এই প্রেক্ষাপটে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরকার ও বিরোধী দলের নেতাদের পৃথক বৈঠক একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা যেতে পারে। বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ আন্তর্জাতিক অংশীদারদের কাছে একটি বার্তা দেয় যে রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্নে সংলাপ ও সহযোগিতার সুযোগ রয়েছে। পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে একটি সমন্বিত অবস্থান দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষায় সহায়ক হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক সম্পদ সুরক্ষা বিষয়ক এই সমঝোতা স্মারক শুধু সাংস্কৃতিক সহযোগিতার একটি নতুন অধ্যায় নয়, বরং
বৃহত্তর দ্বিপক্ষীয় সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করবে, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং ভবিষ্যতের কৌশলগত সহযোগিতার ভিত্তি শক্তিশালী করবে। একই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সক্রিয়তা, আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ এবং বহুমাত্রিক পররাষ্ট্র সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টারও একটি প্রতীকী প্রতিফলন হিসাবে এই চুক্তিকে দেখা যেতে পারে। দীর্ঘমেয়াদে এই ধরনের উদ্যোগ সফল করতে হলে জাতীয় ঐক্য, কৌশলগত দূরদর্শিতা এবং রাষ্ট্রীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নীতি বজায় রাখা প্রয়োজন। তবেই আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা ও প্রভাব আরও সুদৃঢ় হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।